ভাবুন তো, আপনি যদি হঠাৎ অতীতে চলে যান আর সেখানে গিয়ে দেখেন আপনার বাবা আপনার বয়সী, আর সে আপনার মাকে নয়, বরং অন্য একজনকে ভালোবাসে। গল্পটা আপনাকে হাসাবে, কাঁদাবে, আবার অবাকও করবে। তো চলুন শুরু করা যাক। ড্রামা শুরু হয় দুজন ভাইকে দিয়ে। ওর নাম গিয়ল, আর ওর নাম হলো ইয়নহু। ওরা কথা বলছিল না, আর একে অপরের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। এই দেখে দোকানদার ওদের বোবা ভাবে আর ইশারায় কথা বলতে থাকে। কিন্তু তখনই গিয়ল কথা বলে। আসলে এখানে ইয়নহো কানে শুনতে পারে না আর কথাও বলতে পারে না, তবে গিয়ল কানেও শুনতে পায় আর কথাও বলতে পারে। এরপর গিয়ল আমাদের ওর পাস্ট বলতে থাকে। ওর পরিবারে ওর বাবা, মা আর ভাই কেউই কথা বলতে পারতো না আর কানেও শুনতে পেত না। ওদের পরিবারে একমাত্র ওই কথা বলতে আর কানে শুনতে পারে। ওর বাবার একটা রেস্টুরেন্ট ছিল, আর ওর সাহায্যে ওদের ব্যবসা ভালোভাবেই চলতো। বাহিরের মানুষ কি বলছে ও ওর বাবা মাকে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝাতো। একদিন রাতে গিয়ল বাইরে বরফ পড়া দেখছিল। ওর মাও ওর সাথে আসে। একটু পর ওর বাবাও আসে, আর সবাই তারপর বাইরে বরফ দিয়ে খেলছিল। এমন সময় ইউনহুয়ের উপর একটা রড পড়তে গেলে গিয়ল সেটা দেখতে পাচ্ছিল। ও ওকে বাঁচাতে গিয়ে পড়ে যায়। ও বাবা মা আর ইয়নুকে ডাকছিল, তবে কেউই ওর ডাক শুনতে পায় না। তাই ও একটা লেজার লাইট দিয়ে ওর বাবা মাকে ইশারা দেয়, আর বাবা ইয়নুকে বাঁচায়। এরপর ওরা বসে কথা বলছিল। বাবা বলে, যদি তুমি না থাকতে আমাদের যে কি হতো, তুমি হলে আমাদের লাকি চার্ম। তখন গিয়ল বাবাকে প্রশ্ন করে, আচ্ছা, যদি আমি আর ইয়নহু একসাথে বিপদে পড়ি, তুমি আগে কাকে বাঁচাবে? ওর বাবা এখানে কি উত্তর দেয় তা আমাদের দেখানো হয় না। পরের সিনে দেখি ওরা ওদের বাসা চেঞ্জ করে, আর বাড়িওয়ালা ওদের বলে, আপনাদের কম টাকায় বাসা ভাড়া দিচ্ছি, কারণ অন্তত আপনারা আওয়াজ করতে পারবেন না। আর ওদের আরও অপমান করতে থাকে। তবে গিওল বলে উনি আমাদের ওয়েলকাম করছে, যাতে ওর বাবা মায়ের খারাপ না লাগে। এদিকে পুরো পরিবার মিলে বাড়িটাকে সুন্দর করে সাজাচ্ছিল। ওরা তারপর খাচ্ছিল, আর হঠাৎ বাড়িওয়ালার ছেলে বিয়ংহু এসে গিয়লকে ওর সাথে নিয়ে যায়, আর ওর বাকি বন্ধুদের সাথে গেম খেলতে নিয়ে যায়। একটু পর বাবা কল দিলে গিয়ল চলে যায়। বিয়ংহুয়ের একটা বন্ধু বলে গিয়লকে ওদের সাথে আর খেলতে না আনতে। বিয়ংহু তখন বলে, আমি ওর সাথে একটা কারণেই মিশছি। পরের দিন বিয়ংহু ওকে বলে, পরীক্ষা দেওয়ার সময় আমার নামটা তোমার খাতায় লিখবে। আসলে গিয়ল পড়াশোনায় অনেক ভালো ছিল। যাই হোক, ও ওকে বলে, তুমি যদি এমনটা না করো, তাহলে আমি আমার মাকে বলে তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিব। তবে গিয়ল পরীক্ষায় বিয়ংহুয়ের নাম লিখে না, তাই বিয়ংহু ওকে অনেক বুলি করে। গিয়ল যাওয়ার সময় একটা দোকানের বাইরে বসে কান্না করছিল। দোকানের লোকটা বাহিরে আসে। শরীরে থাকা পানি মোছার জন্য লোকটা ওকে একটা টাওয়াল দেয়। গিয়ল ভেতরে যায় আর দেখে সেটা একটা মিউজিক্যাল শপ। দোকানের লোকটা বলে, তুমি ওই বদমাশ বাচ্চাদের জন্য কান্না করো না। গিয়ল তখন বলে, আমি তো দোকানের ভিতর থেকে আসা গানের কারণে কান্না করছিলাম। এরপর ও ওর পরিবার সম্পর্কে বলে। যাওয়ার সময় লোকটা ওকে ডাকে আর বলে, তুমি কি গিটার বাজানো শিখবে? সিন কাট হয়, আর আমরা দেখি পরের দিন ও লোকটার কাছে গিটার শিখতে যায়। আর এরপর ও সোজা বাড়িওয়ালার বাসায় যায় আর কন্ট্রাক্ট দেখিয়ে বলে, আপনি তো এই কন্ট্রাক্ট অনুযায়ী আমাদের নির্ধারিত সময়ের আগে বাড়ি থেকে বের করতে পারবেন না, তাই না? উনি তখন বলে, আমি কখন বললাম তোমাদের বাড়ি থেকে বের করে দেব? বিয়ংহুও এসব দেখছিল। গিয়ল তো খুশি হয়ে যায়, আর ও ওই লোকের কাছে মিউজিক শিখতে থাকে। এভাবে ওর দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। একদিন লোকটা ওকে একটা গানের লিরিক্স দিয়ে সেটাকে কমপ্লিট করতে বলে, আর বলে, যদি তুমি এটা শেষ করতে পারো তাহলে তোমাকে একটা গিটার দেব। ও তো অনেক খুশি হয়। এদিকে পরীক্ষায় শূন্য পাওয়াতে বিয়ংয়ের মা ওকে নিচে দাঁড় করিয়ে রেখেছিল। গিয়লের অনেক মায়া লাগে, তাই ও ওর সোয়েটারটা ওকে দিয়ে চলে যায়। একদিন গিওলের বাবা মা বাইরে যায় আর ওকে বলে ইয়নহুয়ের অনেক জ্বর, সন্ধ্যায় ওরা না আসা পর্যন্ত যাতে ও ওর খেয়াল রাখে। তাই গিয়ল বাড়িতে বসেই গানটা কমপ্লিট করতে থাকে। গান কমপ্লিট হয়ে গেলে ও দেখে ইয়নহু ঘুমাচ্ছে।
তাই ও লোকটার কাছে যায় ওর গানটা দেখাতে। এদিকে বিয়ংহু রাগে ওর বাসার জানালায় একটা জ্বলন্ত সিগারেট ফেলে দেয় আর পর্দায় আগুন লেগে যায়। আমরা দেখি গিয়ল অনেক ডাকার পরও লোকটা বাইরে আসে না। গিয়ল ওর বাড়িতে গিয়ে দেখে ওর বাড়িতে আগুন লেগে গেছে। ওর সামনে গেলে ওর মা ওকে দেখে কান্না করতে করতে বলে, তোমার বাবা তোমাকে না দেখে তোমাকে খুঁজতে ভেতরে চলে গেছে। এবার আমাদের দেখানো হয় ওই দিন বাবা কি বলেছিল। বাবা বলেছিল, আমি তোমাকে মানে গিয়লকে আগে বাঁচাবো, কারণ গিয়ল গিয়ে বাকি লোকের কাছে আমাদের জন্য সাহায্য চাইতে পারবে। গিয়লের বাবাকে ফায়ার ফাইটাররা নিয়ে আসে আর ওনাকে হসপিটালে পাঠায়। হসপিটালে বাড়িওয়ালা ওনাদেরকে আগুন লাগার জন্য দোষ দেয় আর চলে যেতে বলে। ওরা চলে যাচ্ছিল তখন গিয়ল ওদেরকে দাঁড়াতে বলে আর দৌড়ে যায় দোকানে। তবে দেখতে পায় যে দোকানের লোকটা মারা গেছে। ও তো অনেক কান্না করে আর ওরা ওখান থেকে চলে যায়। সিন প্রেজেন্টে আসে আর আমরা গিয়ল আর ইয়নহুকে দেখি। গিয়ল কথা বলছিল, তবে ইয়নহু তো মোবাইলে ব্যস্ত। গিয়ল বলে, নিশ্চয়ই তোর গার্লফ্রেন্ড হয়ে গেছে। ও তখন বলে, হ্যাঁ, ও অনেক সুন্দর, তবে ও আমার মতোই কথা বলতে পারে না আর কানেও শুনতে পায় না। এদিকে আমরা ইচান নামের একটা ছেলেকে দেখি। ও আইসক্রিম পার্লারে পার্ট টাইম জব করতো। সেখানে আসা ইয়ং নামের একটা মেয়েকে দেখে ও তো ফিদা হয়ে যায় আর ও তো নিজেকে পরিপাটি করে আবার আসে। ও ওর সাথে ফ্লার্ট করতে থাকে। গিয়ংকে একটা এক্সট্রা আইসক্রিমের স্কুপও দেয়, তবে গিয়ং তো ওকে পাত্তাই দেয় না। হঠাৎ ওর একটা বন্ধু ওকে বাইরে ডাকে। দেখা যায় ওর দাদি এসেছে। উনি ওকে পড়াশোনা রেখে পার্ট টাইম জব করার জন্য পিটাচ্ছিল। ও তো পালাতে থাকে। দাদি ওর পিছনে পিছনে ছুটতে থাকে আর রাস্তায় ও হুলস্থুলু কাণ্ড বাঁধিয়ে দেয়। এই ছেলের পরিচয় আমরা সামনেই জানতে পারবো। এদিকে আমরা দেখি গিয়লের বাবা তো ওনার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছিল। গিয়ল আর ইয়নহু ওনাকে বাড়ি আনে। ইয়নহু চলে গেলে বাবা গিয়লকে বলে, আমি তোমাকে নিয়ে অনেক প্রাউড। আমার দুই ছেলেই আমার মুখ উজ্জ্বল করবে। একজন ন্যাশনাল তাইকোয়ান্ডো প্লেয়ার হবে, আরেকজন ডক্টর হবে। তবে গিয়ল তো ডক্টর না, বরং মিউজিশিয়ান হতে চায়। বাবার এত আশা দেখে ও আর ওর বাবাকে কিছুই বলতে পারে না। তারপর ও রাস্তায় হাঁটছিল আর ওর ফেস কভার করে ও রাস্তায় গিটার বাজাতে থাকে। সবাই তো ওর অনেক প্রশংসা করে। আর এইদিকে আমরা দেখি গিয়লের পারফরমেন্স স্পাইন 9 নামক একটা ব্যান্ডের মেম্বারদের চোখে পড়ে। ওরা গিয়লকে বলে, আমরা গিটারিস্ট খুঁজছি, এইটা আমাদের কার্ড, তুমি অডিশন দিতে এসো। ওরা তো ভাবে গিয়ল হয়তো খুশিতে পাগল হয়ে যাবে আর ভাব নিতে থাকে। তবে গিয়ল তো ওদের রিজেক্ট করে দেয়। ওরা তো অবাক। ওরা তখন বলে, তোমার রিজেকশনকে আমরা রিজেক্ট করছি, তোমাকে আসতেই হবে। আর ওকে ওদের একটা গানের সিডি দিয়ে চলে যায়। এদিকে গিয়ল অনেক চেষ্টা করে নিজেকে আটকাতে, তবে ও পারে না আর অডিশন দিতে যায়। তবে ও 3টা শর্ত দেয়, যেমন ও ওর মাস্ক খুলতে পারবে না আর পড়াশোনায় ফোকাস রাখবে। মিউজিকের আগে ও ওর স্কুলকে বেশি প্রায়োরিটি দিবে। এদিকে আমরা ইচেন আর ওর ফ্রেন্ডকে দেখি। ও তো ভাব মেরে বলতে থাকে, আমি গিয়ং এর বয়ফ্রেন্ড হব। আর ওর ফ্রেন্ড বলে, তুই কি পাগল হয়ে গেছিস? ইচান বলে, ওর সম্পর্কে আমার সব তথ্য লাগবে। ওর বন্ধু ওকে বলে, আমার কিছু করা লাগবে না, তুই আগে থেকেই গিভ আপ করে দে। ইচান বলে, কেন? তখন ওর ফ্রেন্ড বলে, গিয়ং হলো অনেক পপুলার একটা মেয়ে, ও সেলো বাজায়, ওর জন্য সব ছেলেরা পাগল আর অনেক ইন্ডাস্ট্রি থেকে ওর জন্য অফার আসে। তবে ও সব কিছুই রিজেক্ট করে দেয় আর ও অনেক ধনী পরিবারের মেয়ে। এরপর ওরা ওর বাড়িতে হওয়া অনুষ্ঠানে যায় আর ওর ফ্রেন্ড বলে, গিয়ং এর তো অলরেডি একটা ফিয়ান্সেও আছে, কিন্তু কে শোনে কার কথা। ইচান তো লাফ মেরে ভেতরে চলে যায় আর গিয়ং এর সেলো বাজানো শুনছিল। এমন সময় একটা মেয়ে ওকে চিনে ফেলে আর বলে, তুমি সেই আইসক্রিম পার্লারের ছেলেটা না? তুমি এখানে কি করছো? ও বলে, পার্টি এর অর্গানাইজার আমাকে ইনভাইট করেছে। মেয়েটা বলে, আমি ওনার মেয়ে আর আমার বাবা তোমাকে ইনভাইট করেনি। ও তো ধরা পড়ে যায়। এমন সময় গিয়ং এসে বলে, আমি ওকে ইনভাইট করেছি আর ওকে সাইডে নিয়ে যায়। ইচান তো ওকে বাঁচানোর জন্য ধন্যবাদ দিতে থাকে। তবে গিয়ং বলে, আমাকে আর স্টক করবে না। ও তো ওকে ঠিকঠাক মতো অপমান করে। তবে তারপরও যখন ইচান যায় না, তখন গিয়ন বলে, তোমার প্যান্টের চেন খোলা।
আর লজ্জায় ইচান তখন চলে যায়। এদিকে আমরা গিয়লকে ওদের সাথে পারফরমেন্স করতে দেখি। এরপর আমরা দেখি ডংজিন নামের একটা স্টার সিঙ্গারের জন্য তার এজেন্সি একটা ব্যান্ড খুঁজছিল। এদিকে ইন্টারভিউতে ডংজিন বলে, স্কুলে থাকতে ফার্স্ট লাভ মেমোরি ম্যানিপুলেটর নামের একটা ব্যান্ডে আমি জয়েন হয়েছিলাম। বাইরে দাঁড়িয়ে এজেন্সি এর সিইও মাজো সবকিছু শুনছিল। আর আমরা জানতে পারি ওই ব্যান্ডের মাধ্যমেই মাজো আর ডংজিনের দেখা হয়েছিল। তখন অ্যাসিস্ট্যান্ট এসে স্পাইন নাইনের ভিডিও মাজোকে দেখায়, আর উনি ওদের পারফরমেন্স দেখতে যাবে বলে ঠিক করে। স্পাইন নাইনের ম্যানেজার যখন ওদের এই খবরটা দেয়, ওরা তো অনেক খুশি হয়। ওরা সেই খুশিতেই পার্টি করছিল। তবে বাবা কল দিলে গিয়ল পুলিশ স্টেশনে থাকা বাবার কাছে চলে যায়। আমরা সেখানে সেই বাড়িওয়ালাকে দেখি। আসলে ওনার ছেলে ব্যংহু গিয়লের বাবার গাড়িতে ধাক্কা দেয়। মহিলাটা সব দোষ নিজের ঘাড়ে নিয়ে ওনার ছেলেকে বাঁচাতে চাইছিল। এর পক্ষে উপযুক্ত প্রমাণ না থাকায় পুলিশ ইনভেস্টিগেট করবে বলে ওদের ছেড়ে দেয়। বাহিরে এসে মহিলাটা গিয়লের বাবার উপর চিৎকার করতে থাকে। তখন উনি বলে, 6 বছর আগেও আপনি আপনার ছেলের দোষ ঢেকে আমাদের বের করে দেন। এইভাবে আপনি আপনার ছেলেকে নষ্ট করছেন। আর চলে যায়। এই ঘটনার পর গিয়ল ব্যান্ড মেম্বারদের কাছে যায় আর বলে, আমি আর তোমাদের ব্যান্ডে থাকবো না। এটা শুনে একটা ব্যান্ড মেম্বার রেগে গেলে ওকে থামাতে গিয়ে ওদের মাঝে ঝগড়া বেঁধে যায়। আর গিয়ল তখন তাদের চিল্লিয়ে থামতে বলে আর বলে, এই মিউজিকের কারণে এর আগেও আমার ফ্যামিলি মরতে মরতে বেঁচেছে। আমি ভেবেছিলাম তারা হয়তো সেই কাহিনী ভুলে গেছে, কিন্তু না, আমি আরও একবার সেই একই ভুল করতে চাই না। ও চলে যাচ্ছিল। এমন সময় ব্যান্ডের লিডার এসে ওকে বলে, তুমি এখন বড় হয়েছো, তোমার নিজের ডিসিশন থাকতে পারে। তোমার জন্য আমরা ওয়েট করব। পারলে কনসার্টের দিন চলে এসো। ও ফিরছিল। এমন সময় ওর মায়ের সাথে ওর দেখা হয়। ওর মা ওকে ওর রিপোর্ট কার্ডটা দেখায় আর বলে, তোমার রেজাল্ট তো আগে থেকে অনেক খারাপ হয়ে গেছে। ওর মা ওকে কোনো প্রবলেম থাকলে সেটা বলতে বলে। তবে ও চলে যায় আর সেই দোকানের কাছে গিয়ে দাঁড়ায়। তবে দোকানটার জায়গায় এখন একটা বাড়ি ছিল। বাড়ির মালকিন আসে আর বলে, তুমিও কি এখানে আমার মেয়ের জন্য এসেছো? ও তখন বলে যে না, আসলে এখানে আগে যে মিউজিক্যাল শপটা ছিল তার মালিককে আমার অনেক ক্লোজ ছিল। এই কথা শুনে মহিলা ওকে ভেতরে ডাকে। উনি বলে, আমি আসলে ওই দোকানদারের মেয়ে। আমি 11th গ্রেডের পর বাহিরে ছিলাম, আর উনি মারা যাওয়ার আগ পর্যন্ত দেশে আসেনি। এরপর উনি ওকে সেই গিটারটা দেয়, যেটা দোকানের মালিক, যার নাম ছিল মিস্টার ভিবা, ওকে দিবে বলেছিল। মিস্টার ভিবা মরার আগে চিঠিতে এই সব কথা লিখে গেছিল। গেওল তো এসব শুনে আর গিটারটা দেখে অনেক কান্না করে। এরপরও বাহিরে গিটারটা নিয়ে বসেছিল। এমন সময় ও মিস্টার ভিবাকে দেখে আর কল্পনায় মিস্টার ভিবার সাথে কথা বলে। তারপর ও ডিসিশন নেয় ও ব্যান্ডে ফিরে যাবে, আর সেখানে ফিরে যায়। এদিকে আমরা ইচেনকে দেখি। বেচারা এখনো চেইন খোলার কথা নিয়ে ডিপ্রেশনে ছিল। আর অন্য রুম থেকে আসা গানের শব্দ শুনে ও সেখানে গিয়ে দেখে ওর ফ্রেন্ড সান গান করছে। আর ও তো ওর গান শুনে ইমোশনাল হয়ে যায়। ওর ফ্রেন্ড বলে, নিশ্চয়ই তুই প্রেমে পড়েছিস। তোর একটা ব্যান্ড বানানো দরকার, যাতে সেই ব্যান্ডের মাধ্যমে তুই তোর ভালোবাসা জয় করতে পারিস। এদিকে আমরা গিয়ংকে দেখি। ও ওর ফ্রেন্ডের সাথে করিডোর দিয়ে হাঁটছিল। এমন সময় কিছু মেয়ে অপর পাশ থেকে আসা একটা মেয়েকে ফেলে দেয়, আর ওই মেয়ের হাত থেকে পানি গিয়ে গিয়ং এর উপর পড়ে। গিয়ং ওকে উঠাতে যায়, কিন্তু মেয়েটা ওর হাতটা সরিয়ে দেয়। তবে গিয়ং তারপরও ওর সব জিনিস তুলে দেয়, আর মেয়েটা চলে যায়। ওয়াশরুমে মেয়েটা ওকে একটা ব্যান্ডের টি শার্ট দেয়, কারণ গিয়ং ভিজে গিয়েছিল। এরপর গিয়ং বাইরে গেলে ইচেন ওর সামনে আসে, আর ও সেম টি শার্টটাই পরেছিল। ও তো মনে করে গিয়ং ব্যান্ড পছন্দ করে আর বলে, আমিও একটা ব্যান্ড বানাচ্ছি। এদিকে আমরা দেখি গিয়লের বাবা ওকে ওনার সাথে সেই পুলিশ কেসের জন্য প্রমাণ সংগ্রহে যেতে বলে। তবে বনহু বলে, আমার তাইকোয়ান্ডো প্র্যাকটিস আছে, গিয়লকে আমার সাথে যেতে হবে। বাইরে গেলে গিয়ল বলে, তুই মিথ্যা কথা কেন বললি? তখন ও বলে, আমি তোর স্পাইন লাইনে জয়েন হওয়ার ব্যাপারটা আগে থেকেই জানি, আর আমি জানি আজকে তোদের কনসার্ট আছে। গিয়ল ওকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। তবে দেখে ব্যান্ডের ফ্রন্টম্যান, মানে যে ছিল সিঙ্গার, সে অনেক অসুস্থ। ও যায় ওষুধ আনতে। ওষুধ আনার পর ও ওই ব্যান্ড মেম্বারকে ওষুধ দিচ্ছিল।
দূর থেকে সেই বাড়িওয়ালা ওদের দেখে আর মনে করে ওরা ড্রাগ নিচ্ছে। পুলিশ স্টেশনের সিন দেখে আমরা বিয়ং হয়েই গাড়ি চালাচ্ছিল এটা জানার পর ওরা যখন বাইরে আসে, মহিলা গিয়লের বাবাকে বলে, আপনার মনে হয় আপনার ছেলে অনেক ভালো, কিন্তু আসলে তেমনটা না, ও ড্রাগ নেয়, আরও অনেক কিছু বলে। এদিকে আমরা দেখি ওই মেম্বার গিয়লকে ওর জায়গায় ফ্রন্টম্যান হতে বলে আর গান গাইতে বলে। তাই গিয়ল মাস্ক খুলেই পারফর্ম করতে আসে আর মাজও সেখানে ছিল। আমরা দেখি মহিলার কথা শুনে গিয়লের বাবাও সেখানে এসেছিল আর সব দেখে কনসার্টের পর ওর বাবা ওর উপর অনেক রাগ করতে থাকে। ও তখন বলে, বাবা, আমারও স্বপ্ন আছে, আমি তোমার ট্রফি হয়ে সারা জীবন থাকতে চাই না। আর আরো অনেক কথা শুনিয়ে ও চলে যায়। বাহিরে এসে ওর নিজের কথা নিয়ে ওর অনেক আফসোস হচ্ছিল আর ও গিটারটা ভাঙতেই যাবে এমন সময় চাঁদ হঠাৎ দুইটা হয়ে যায় আর ওর দুইটা ছায়া দেখা যায়। ও ওর সামনে একটা দোকান দেখে, দোকানের নাম ছিল লা বিদা। ও দোকানের ভিতরে চলে যায়। দোকানদার বলে, এখানে আসার কারণ? ও তখন বলে, ভিভা মিউজিক নামের একটা দোকানের নামের সাথে মিল দেখে এখানে এসেছি। দোকানদার বলে, তুমি যদি দুইটা নাম মিলাও তাহলে সেটা হবে ভিভা লা ভিদা, যার অর্থ হলো জীবনকে পুরোপুরি উপভোগ করা। লোকটা বলে, তুমি কি তোমার গিটারটা বিক্রি করতে চাও? ও বলে, হ্যাঁ। আর উনি ওকে অনেকগুলো টাকা দিয়ে বলে, বাকি টাকা তোমাকে পরে দিব। আর ওকে একটা স্লিপ দিয়ে ওই স্লিপটা হারাতে নিষেধ করে। এরপর উনি ওকে ওর জার্নি এনজয় করতে বলে। ও তো কিছুই বুঝতে পারে না আর বাহিরে চলে আসে। তবে বাহিরে এসেও দেখে ও তো 1995 সালে চলে এসেছে। এমন সময় ইজান ওকে দেখে ডাক দেয়। আচ্ছা, এবার আমি বলি, আসলে আমরা এতক্ষণ পাস্ট আর প্রেজেন্টের সিন একসাথে দেখছিলাম। গিয়ল ছিল 2023 সালের আর ইজান ছিল 1995 সালের। ইজান ওর ফ্রেন্ডকে মাজু বলে ডাকে আর আমরা জানতে পারি আসলে ওর ফ্রেন্ডের নাম মাজু। হ্যাঁ, সেই মাজু যে কিনা ফিউচারে এজেন্সির সিও। এমন সময় ইচানের নেম ট্যাগে ওর নাম দেখে গিয়ল বলে, বাবা তুমি? হ্যাঁ, পাস্টের ইচানে ছিল গিয়লের বাবা। আর ইচান তো আগে কথা বলতে পারতো, তবে কি এমন হয়েছিল যে সে বোবা হয়ে যায়? আর এই টুইস্টের সাথে আজকের এই পার্টটি এখানে শেষ হয়। পরের পার্টের জন্য সাবস্ক্রাইব করো।